প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের প্রসঙ্গ পশ্চিমবঙ্গের নির্বাচন। পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচনের দামামা বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। নির্বাচনের লড়াই এবার হবে হাড্ডাহাড্ডি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরই মাঝে প্রায় সবগুলো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম রাজনৈতিক দলগুলি, জাতীয় কংগ্রেস এবং নবগঠিত আরেকটি জোট যেটি ধর্মীয় সংখ্যালঘুদেরকে নিয়ে হুমায়ুন কবির এবং ওয়াসিউদ্দিন তৈরি করেছেন, এবং ফুরফুরা শরীফের পীর দের যে জোট আইএসএফ, তাদের সকলের মনোনয়ন প্রার্থিতা অলরেডি ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণায় বিজেপির যেমন চমক আছে, তেমনি আবার কংগ্রেস প্রায় বিলুপ্ত, সেই কংগ্রেস এবার মনে হচ্ছে যেন আবার একটু মাথা তুলে দাঁড়াতে পারে। ঠিক তেমনি বাম গতবার 21-এর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু বামের রাজনৈতিক দলগুলি, বাম জোটে অনেকগুলি রাজনৈতিক দল জড়িত, বাম ঘেঁষা রাজনৈতিক দলগুলি জড়িত, তাদের সঙ্গে আইএসএফ তাদেরও জোট রয়েছে। তো বাম এবার যে তাদের প্রার্থীপদ ঘোষণা করেছে তার মাঝে বেশ চমক রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের সঙ্গে এসে যোগ দিয়েছেন হায়দ্রাবাদ থেকে ওয়াসিউদ্দিন। এই নিয়ে এখন মোটামুটিভাবে নির্বাচনের মাঠ গরম, কিন্তু মেন লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূল। বর্তমান সংসদে, বিশেষ করে গত 21-এর নির্বাচনে বিজেপি প্রায় 200-র উপর আসনের নিয়ে ক্যাম্পেইন করলেও যে 200-র পার করবে তারা, কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্যমাত্রায় তারা পৌঁছতে পারেনি। তারা 80-র কাছাকাছি গিয়েই ঠেকে গিয়েছিল। সেখানে মমতা ব্যানার্জি 211টি আসন পেয়ে তখন ক্ষমতা যায় এবং তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন। এবার যদি মমতা ব্যানার্জি পাশ করেন তাহলে তার হবে চতুর্থবার। কিন্তু এবার গভীর সংকটে মমতা ব্যানার্জি। কেন বলছি? বিভিন্ন ইস্যু ভিত্তিক পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, আরজি করে দর্শন কাণ্ড থেকে শুরু করে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মাঝে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা অনেক কমেছে। যদিও মমতা ব্যানার্জি তাদেরকেই ভোট ব্যাংক মনে করে, কথায় কথায় তিনি বলেন যে মুসলিম সম্প্রদায় হলো তার দুধেল গাই, কিন্তু এবার সেই দুধেল গাই যে সম্প্রদায়, যারা মমতার ভোট ব্যাংক, তাদের মাঝে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একদিকে তাদের মাঝে বিভিন্ন দল হয়েছে, বিশেষ করে হুমায়ুন কবিরের দলের সঙ্গে ওয়াসিউদ্দিন এসে যোগ দিয়েছেন। সব মিলিয়ে এদিকে আইএসএফ, যেটা নওশাদ সিদ্দিকীর দল, সব মিলিয়ে মুসলিম ভোটে আবার বড় ধরনের বাগ বসাতে পারে হুমায়ুন কবিরের জোট। প্রিয় দর্শক, তো বলছিলাম যে পশ্চিমবঙ্গের ইলেকশনের বিষয়টি সবসময় খুব জটিল, এই কারণে মমতা ব্যানার্জির এক ধরনের চতুর রাজনীতির কারণে দীর্ঘদিনের পশ্চিমবঙ্গ সরকার যে মুসলিম সম্প্রদায়ের জন্য তেমন কিছু করেনি, তার যথেষ্ট প্রমাণ আজকে মুসলিম সম্প্রদায় উপলব্ধি করতে পারছে। যেমনটি শিক্ষায় তারা পিছিয়ে রয়েছে, ব্যবসা বাণিজ্যে তারা পিছিয়ে রয়েছে, সরকারি চাকরি থেকে শুরু করে অন্যান্য বিষয়ে তারা পিছিয়ে রয়েছে। শুধু তাদেরকে, তাদের দাবি শুধু তাদেরকে ব্যবহার করা হচ্ছে এবং তাদের উন্নয়নের জন্য, তাদের আর্থ সামাজিক অর্থনৈতিক এমনকি রাজনৈতিক চিন্তা চেতনার যে
পরিবর্তন আসা দরকার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে, সেই পরিবর্তনটুকু পর্যন্ত আসেনি। এর প্রধান কারণ হলো তাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে নির্বাচনের আগে ভোট নেওয়া হলেও নির্বাচনের পর সেই বিষয়গুলি আর গুরুত্ব দেওয়া হয়নি। যাই হোক, এই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও করব। বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যে মুসলিম ভোটারদের ভূমিকা, এই প্রসঙ্গে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও করব। যেহেতু পশ্চিমবঙ্গের নির্বাচন খুবই কাছে, আপনাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গ সহ ভারতের 5টি রাজ্যে নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গ, প্রতিবেশী আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পন্ডিচেরি। এই 5 রাজ্যের নির্বাচনে আমাদের দৃষ্টি, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গ বা আসাম, তো পশ্চিমবঙ্গ বা আসামের নির্বাচনের ফলাফলের দিকেই আমাদের ঝোঁক হয়তো বেশি থাকবে। আমরা হয়তো বেশি করেই এই বিষয়গুলি লক্ষ্য করতে থাকবো। তো প্রিয় দর্শক, বলছিলাম পশ্চিমবঙ্গের এবার নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় 7 কোটির মতন। সেই 7 কোটি ভোটারের মধ্যে 4 লক্ষ ভোটার রয়েছে, 7 কোটি, প্রায় 8 কোটি অ্যাকচুয়ালি। তার মধ্যে 3 কোটি ভোটার রয়েছে পুরুষ এবং মহিলা রয়েছে প্রায় 4 কোটি। তা নির্বাচনের আগে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবার SIR করে অনেক ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক। এটার SIRটা হলো নির্বাচন কমিশন যাদের একাধিক ভোট রয়েছে বা অনেকেই হয়তো মারা গেছেন কিন্তু ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যায়নি, এই ধরনের প্রায় 60 লক্ষ ভোটার পশ্চিমবঙ্গ থেকে তারা খুঁজে বের করেছে। এবং তাদের মাঝেই আবার কিছু সংখ্যক ভোটারকে তারা ইসেতে রেখেছে, এখনো সম্ভাবনার মাঝে রেখেছে যে তাদের যাচাই বাছাই করা হচ্ছে। তাদের মাঝে হয়তো এই সংখ্যাটাও একেবারে কম নয়, এই সংখ্যাটা প্রায় 20 লাখের মতো। তারা হয়তো শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন, যেটি নির্বাচন কমিশন গভীরভাবে সেই বিষয়টি পর্যালোচনা করছে। কিন্তু মমতা ব্যানার্জি বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়নি। তিনি মনে করেন যে এই SIR করে মানে তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে ঠেকানোর জন্য এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের চাপে। যদিও বিষয়টি এরকম নয়, কারণ পশ্চিমবঙ্গ বা সর্বভারতীয় ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের নির্বাচন কমিশন কিন্তু একটি স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন কখনোই সরকারের দ্বারা নিয়ন্ত্রিত নয়, বরং নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য মানে স্টেট গভর্নমেন্ট হোক, তারা কিন্তু কার্যত কোনো ক্ষমতা থাকে না। তখন নির্বাচন কমিশনেই মুখ্য ক্ষমতাধর প্রতিষ্ঠান হিসাবে কার্য পরিচালনা করে। তাই মমতা ব্যানার্জির এই অভিযোগ অনেকাংশেই মানছে না নির্বাচন কমিশন। এদিকে মমতা ব্যানার্জি আবার এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সামনে তিনি ধর্ণা দিয়েছেন। সেখানে তিনি প্রায় প্রতিদিনই সেখানে যাচ্ছেন, সেখানে বিভিন্ন অভিযোগ করছেন এবং নতুন করে যাদের ভোটার লিস্টের নাম আটকে আছে তাদেরকে আবার ভোটার লিস্টে সংযোজন করার জন্য তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। প্রিয় দর্শক, বলছিলাম যে কি অবস্থা পশ্চিমবঙ্গের নির্বাচন। বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, একেবারে নেক টু নেক লড়াইয়ের সম্ভাবনা এখন মমতা সেই ব্যাপারটা বুঝতে পারছেন। আর এদিকে বাম রাজনৈতিক দলগুলি বা জাতীয় কংগ্রেস বা হুমায়ুন কবিরের যে নতুন জোট হয়েছে মুসলিমদেরকে নিয়ে, সেই জোট তারা যত ধরনের সমীকরণ, যত ধরনের প্রক্রিয়া, যত ধরনের ন্যারেটিভ তৈরি হোক, দিন শেষে কিন্তু লড়াই হবে তৃণমূল এবং বিজেপির মাঝে। এবং সেই লড়াইটি যেতে খুব হালকা লড়াই তা নয়, এবার লড়াইটি হবে বড় কঠিন লড়াই। কঠিন লড়াই এই কারণেই বলছি, এরই মাঝে বিজেপির পায়ের নিচে যে মাটি, সেই মাটি অনেক শক্ত হয়েছে। পাশাপাশি মমতা ব্যানার্জির পায়ের নিচের মাটি অনেকটাই নড়বড়ে। বিশেষ করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কেন্দ্রীয় সরকারের সাথে মমতা ব্যানার্জির লাগাতার ঝগড়া বিবাদ সব রাজ্যের উন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে বলে
পশ্চিমবঙ্গের মানুষের ধারণা। যে কারণে পশ্চিমবঙ্গের মানুষরা ভারতের ভেতরেই অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে, প্রবাসী হচ্ছে, যাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হয়। পশ্চিমবঙ্গে শিল্প কারখানা গড়ে ওঠেনি। পশ্চিমবঙ্গ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। গরিবী বলতে ভারতের যতগুলি রাজ্য রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান প্রথম সারিতেই। এক্সকিউজ মি। সেই হিসেবে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনটি অনেক গুরুত্বপূর্ণ। এদিকে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ, এই জোট, তারা কিন্তু এই জুটি কিন্তু এবার ভীষণভাবে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে তৎপর। এই কারণেই তারা পশ্চিমবঙ্গকে দখল করতে চায়। কারণ পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে কোনো ডাবল ইঞ্জিন বলে যে খ্যাত তাদের যে সরকার পদ্ধতি, যেমন কেন্দ্রেও যে সরকার, রাজ্যেও সেই সরকার, এটাকে তারা ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট বলে। কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট বহুদিন ধরে নেই। সর্বশেষ ডাবল ইঞ্জিন গভর্নর ছিল কংগ্রেস আমলে, তখন সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেটা সেই 70 দশকে। তারপরে টানা 34 বছর জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বাম শাসন ছিল। বামদেরকে শাসন থেকে উৎখাত করেছে তখনকার দিনের সংগ্রামী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা থার্ড টাইম, অর্থাৎ 15 বছর পূর্ণ হবে। তো সব মিলিয়ে বিজেপি চাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে সেখানে জনগণকে বোঝানো হচ্ছে যে ডাবল সরকারের অর্থই হলো পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, এবং সেটাই তাদের এখন অনেক ক্যাম্পেইনের একটি মূল পয়েন্ট। যে কারণে মোদি এবং অমিত শাহ ঘন ঘন পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা কলকাতা থেকে শুরু করে বা পাহাড়ি এলাকা, দার্জিলিং বা কি বলে চব্বিশ পরগনা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত দক্ষিণের রাজ্য জেলাগুলিতে তারা ব্যাপকভাবে কাজ করছে। এমনকি মুসলিম অধ্যুষিত বাংলাদেশের লাগোয়া যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে, সেই মুর্শিদাবাদ থেকে একেবারে মালদা হয়ে একেবারে উত্তর 24 পরগনা পর্যন্ত, সেই নিচের দিকে সমস্ত এলাকায় তারা ব্যাপকভাবে ক্যাম্পেইনে লেগেছে। অন্য একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এবার প্রার্থী বাছাই কেমন হলো। প্রার্থী বাছাইয়ে কিন্তু তৃণমূল, কংগ্রেস গতানুগতিক, কারণ তাদের তো এর আগেই 211 জন বিধায়ক ছিল, তাদের অধিকাংশই হয়তো নির্বাচনে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের যে সমস্ত নেতা তাদেরকেও মনোনয়ন দেওয়া হয়েছে, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের এখান থেকে দেওয়া হয়েছে। কিন্তু মানে বিজেপির যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো 294টি, তার মাঝে অনেক ধরনের চমক, অনেক মিশ্রণ রয়েছে। যেমনটি বলা যেতে পারে, বিজেপির যত সিনিয়র নেতা, আগে যারা বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন, তারা সেই রাহুল সিনহা থেকে শুরু করে দিলীপ ঘোষ পর্যন্ত সকলেই নির্বাচনে লড়ছেন। দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূলেরই নেতা ছিলেন, একাধিকবার মন্ত্রী ছিলেন, একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন, তিনি কবছর আগেই, গত 21 নির্বাচনের আগেই বিজেপিতে যান এবং তিনি বিজেপির একজন মুখ হয়ে দাঁড়ান। সবশেষে তিনি হয়েছিলেন গত নির্বাচনে 77টি আসনে জয়ী হয়ে তিনি হয়েছিলেন বিরোধী দলের নেতা। সেই শুভেন্দু অধিকারী, যিনি এখন মমতা ব্যানার্জির প্রধান গলার কাটা। কারণ শুভেন্দুর সাংগঠনিক দক্ষতা এবং শুভেন্দুর স্পষ্ট বক্তব্য, একেবারে রাগডাক না করে কি করতে চায় সেই বক্তব্য মানুষ তার প্রতি বেশ দুর্বল। এবং শুভেন্দু
আরেকটি চ্যালেঞ্জ আবার নিয়েছেন। তিনি কিন্তু গতবার নন্দীগ্রাম যে কেন্দ্র, সেই যে কেন্দ্রে কিন্তু মমতা ব্যানার্জিকে তিনি হারিয়েছেন, যে কারণে মমতা ব্যানার্জি পরবর্তীতে একটি বাই ইলেকশন দিয়ে আবার মানে বিধায়ক হতে হয়েছে মুখ্যমন্ত্রী পদের জন্য। এবার ব্যতিক্রম ঘটেছে আরেকটি, এই শুভেন্দু অধিকারী এবার দুটি আসনে নির্বাচন করছেন, সেই আগের নন্দীগ্রাম এবং এবার কলকাতায় ভবানীপুর কেন্দ্র, যেটি মমতার বাড়ি বা মমতার কেন্দ্র, মমতা ব্যানার্জির কেন্দ্র, সেই ভবানীপুরেও এবার শুভেন্দু অধিকারী নির্বাচন করছেন। তো ভবানীপুরে শুভেন্দু অধিকারী যদি নির্বাচন যেহেতু করছেন, সেখানেই মমতা অনেক বেশি বিচলিত এই কারণেই তার ঘরেই ভিতর এবার হানা দিয়েছে শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারী যদি 2 আসন থেকে জিতে, তাহলে কি হইতে পারে বুঝতে পারে, নির্বাচনের হাওয়া কোন দিকে যায় বলা মুশকিল। কিন্তু ভবানীপুরে মমতা ব্যানার্জির শক্ত ঘাঁটি রয়েছে। ভবানীপুরেই তিনি জন্ম, এটাই তার প্রত্যেক বাড়ি, যে বাড়িতে তিনি থাকেন, এবং ভবানীপুরের মানুষের কাছে মমতা একজন সংগ্রামী নেত্রী হিসেবেই তারা তাকে দেখেছে, এবং তার সঙ্গে রয়েছে ভবানীপুরের মানুষের একটি আত্মিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। সেখানে শুভেন্দুরকে পাশ করা কঠিন হবে, কিন্তু পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশ্লেষক আবার বলছে যে এবারের চিত্রটি অন্যরকম হতে পারে, ভবানীপুরেও শুভেন্দু পাশ করতে পারে, মার্জিন হয়তো কম থাকতে পারে। আবার মমতা ব্যানার্জি বলছেন তিনি মানে ভবানীপুরে পাশ করবে, ভোটের ডিফারেন্স হয়তো 50,000-এর মতো, 25,000-এর মতো, 30,000, এরকম ভাবেই তৃণমূলের বিভিন্ন নেতৃবৃন্দ বলছেন, এমনকি খুদ মমতা ব্যানার্জি নিজেও সেটি বলছেন। যে প্রিয় দর্শক, মানে এই আপাতত এইরকমই আগামী 6 তারিখে মমতা ব্যানার্জি মনোনয়নপত্র দাখিল করবেন তার ভবানীপুর কেন্দ্রে। শুভেন্দু অধিকারী এরই মাঝে নন্দীগ্রামে মনোনয়নপত্র দাখিল করেছেন, তিনি ভবানীপুরেও দাখিল করবেন। সেই নিয়ে এখন এই পদ্ধতি চলছে, সবাই নির্বাচনে মনোনয়ন দাখিল করবে, তারপর বাছাই হবে, যেটা হয় আর কি। সেটা 2 দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। ফল প্রকাশিত হবে 4 মে। আপনারা জানেন যে ভারতের নির্বাচনে এই ধরনের 2 দিন 3 দিন ব্যাপী 2 দফা, 3 দফা, 4 দফা, কোনো সময় আরো বেশি। যেমন পশ্চিমবঙ্গে 2021-এর নির্বাচনে 7 দফায় ভোট হয়েছিল, এবার হচ্ছে 2 দফায়। তো 2 দফা ভোটের পরে 24 তারিখে জানা যাবে, 4 তারিখে জানা যাবে, মের 4 তারিখে। এমনি একইভাবে আগামী 9 এপ্রিল নির্বাচন হচ্ছে আমাদের আরেকটি প্রতিবেশী রাজ্য ভারতের আসামে। সেই আসামে নির্বাচন হচ্ছে 9 তারিখ, যদিও ফলাফল আবার একই সময় সেই 4 তারিখ, মের 4 তারিখে ফলাফল ঘোষণা হবে। আসামের অবস্থা মোটামুটিভাবে যেটা বিশ্লেষণ করে জানা গেছে, সেটা হলো আসামে জাতীয় কংগ্রেসে ভয়াবহ ভাঙ্গনের ফলে আসামে সম্ভবত বিজেপি সরকারে আবার ফিরছে। এটা এই কারণে, আপনারা জানেন যে আসামের প্রধান রাজনৈতিক দল হলো বিজেপি এবং কংগ্রেস। সেখানে কংগ্রেসে ব্যাপক ভাঙ্গন হয়েছে এরই মাঝে। আর দ্বিতীয়ত, আসামের আরেকটি ভোটের ফ্যাক্টর হলো, সেটা হলো মুসলিম ভোট। আসামে প্রচুর মুসলিম, প্রায় 24টি আসনে সেখানে মুসলিমদের আধিপত্য, এবং তারা সেখানে জয়ী হয়ে আসেন সম্ভবত। সেই মুসলিমরা এখন পর্যন্ত কংগ্রেসের সঙ্গে এক ধরনের জুটেই থাকে, কিন্তু এবার সেটা এখনো পরিষ্কার হচ্ছে না, হয়তো 2-1 দিনের মাঝেই পরিষ্কার হবে। কিন্তু বিজেপি আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এককভাবেই নির্বাচন করছে, ছোট ছোট অন্যান্য দলগুলিকে সঙ্গে নিয়ে। সকলেরই এটাই মনে হচ্ছে যে আসামে হয়তো হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকারই পুনরায় ক্ষমতায় আসছে, সেটা মোটামুটিভাবে অনেকেরই ধারণা।
প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা বলবো 2-1 দিন পর। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।